আবহাওয়ার খামখেয়ালিপনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে। যে লন্ডনের যে টেম্পারেচার থাকে, ইউরোপীয় যে কান্ট্রিগুলোতে যে ধরনের একটা তাপমাত্রা থাকে, সেটা কিন্তু হঠাৎ করে একটা আমূল পরিবর্তন হচ্ছে। আগের বছর হয়তো টেম্পারেচারটা যেখানে 32 ডিগ্রি ছিল, সেখানে এবছর আমরা দেখতে পাচ্ছি সেটা 34, 36, 38 এরকম জায়গায় পৌঁছে যাচ্ছে। যেখানে বৃষ্টিপাতে ফ্লাড হচ্ছিল, সেখানে এমন জায়গাও আছে সেখানে হঠাৎ করে খরা হচ্ছে। 2023-এ এটা হচ্ছে সব থেকে বড় একটা বছর গেছে, যেটা ভয়ঙ্কর বছর গেছে। আজকে যেটাকে আমরা পৃথিবীর ফুসফুস বলে জানতাম, আমাজন কিন্তু হারিয়ে গেছে। এই সাউথ এশিয়ান কান্ট্রিতেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শিশু মৃত্যুর হার বাড়ছে। আজ এই শিশু মৃত্যুর হার যদি বাড়ে, তাহলে কিন্তু আমাদের ইকোনমির ওপরে সেটা গিয়ে একটা প্রভাব ফেলবে। বড় গাছকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই কিন্তু বাসস্থান বাঁচবে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবিতার এই লাইনগুলি, এর মধ্য দিয়ে তিনি কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্রাম্য পরিবেশকে, একটা প্রাকৃতিক পরিবেশকে, তার যে সৌন্দর্যতা তা কিন্তু তুলে ধরেছেন। তবে তৎকালীন যে আমরা দেখেছি যে পরিবেশ আর বর্তমানে যে পরিবেশ, তার কিন্তু একটা বলতে পারি যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কেননা বর্তমানে আমরা দেখতে পাই পরিবেশ অনেকাংশে দূষণ রয়েছে। তবে তার ব্যতিক্রমও রয়েছে, যদিও এমনটাও নয় যে ব্যতিক্রম নেই। কিন্তু এই পরিবেশকে যে দূষণ করেছি, তার পেছনে কিন্তু আমরাই দায়ী। আর আজকে আমরা এই পরিবেশ নিয়ে আলোচনা করব। আমার সাথে আজ রয়েছেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী মহাশয়া, পরিবেশ বিজ্ঞানী। আপনাকে রিতমের পর্দায় অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। আজকে আমরা মূলত আলোচনা করব এই যে পরিবেশ বিদ্যা এবং পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দূষণ হচ্ছে, পরিবেশও দূষণ হচ্ছে, যার ফলে তার যে প্রভাব পড়ছে আমাদের উপর, এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আজকে, আমরা দেখছি যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটা আবহাওয়া দেখতে পাচ্ছি। যদি আমরা লক্ষ্য করি যে উত্তর পূর্ব ভারতের দিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বন্যা চলছে। অথচ যদি আমরা দেখি দিল্লি এবং হরিয়ানা এইসব জায়গায় তীব্র তাপপ্রবাহ। এই যে তারতম্যটি কেন? দেখো, বিশেষত যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা কিন্তু একটা ভূ উষ্ণায়নের একটা বড় প্রভাব। আচ্ছা, এবার এই ভূ উষ্ণায়ন কথাটা খুব ছোট শোনালেও কিন্তু এর বিস্তার বা প্রভাব যেটা, সেটা কিন্তু বিভিন্ন সময় এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পরিবেশের একটা মধ্যে দিয়ে আমাদের কাছে আসছে। এবার সেটা কিন্তু কোনো একটা সময় নয়, মানে আমি যেটা বলবার চেষ্টা করছি যে সারা বছর, মানে কোনো একটা সিজন ধরে নয়, মানে সারা বছর সেটা কখনো আমরা দেখছি যে প্রচণ্ড গরমেতে তাপপ্রবাহে বিভিন্ন জায়গা, আজকে এই ভারতবর্ষের বুকে আমরা জানতাম যে উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রত্যেক বছরে প্রচণ্ড একটা দাবদাহের মধ্যে থাকে। কিন্তু এবার আমরা যেটা লক্ষ্য করলাম যে আমাদের যে পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু সমস্ত জায়গায়, আজকে আমরা সাউথের দিকেও দেখতে পেয়েছি যে বহু জায়গায় কিন্তু তাপপ্রবাহ হয়েছে। এবং সেই তাপপ্রবাহের সাথে সাথে আমরা যেটা দেখছি যে এই যে বৃষ্টিপাতের পরিমাণ, আর্দ্রতার পরিমাণ, এগুলো তো এক একটা রিলেটিভ ফ্যাক্টরস। এটা কিন্তু এরকম নয় যে টেম্পারেচারের মতো বাড়তে পারে, বা বৃষ্টির সাথে এটার কোনো রকম, বৃষ্টিপাতের সাথে কোনো রকমভাবে কোনো রিলেশনস নেই। এরকম যে আমরা যখন দেখছি যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এটাকে যদি আমরা খুব মানে ছোট করে একটা ডিফাইন করি, এই আবহাওয়ার খামখেয়ালিপনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে। হয়তো আমাদের চোখে, যারা আমরা সাধারণ মানুষ, যারা পরিবেশের মধ্যে আমরা থাকছি, সেখানে প্রথমে আমরা সেটাকে ইগনোর করেছি। আমরা হয়তো সেই জায়গাটা অত সহজ করে বুঝে উঠতে পারিনি যে আজকে টেম্পারেচার কখনো বেড়েছে, কখনো কমেছে, কখনো একটু বৃষ্টিপাত হয়েছে, কখনো আমরা শুনেছি যে বিজ্ঞানীদের মুখেও আমরা শুনেছি তো সি লেভেল রাইজ, এই কথাটা তো প্রত্যেকেই কিন্তু এখন জানি যে কিভাবে আমাদের সমুদ্র তলের যে উচ্চতাটা সেটা
বৃদ্ধি পেয়েছে। এবার সেইটা বৃদ্ধি কত পেয়েছে বা সেটা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের সত্যি ভারতবর্ষের কোনো রকম কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা কিন্তু খুব লোকালাইজড একটা ব্যাপার। লোকালাইজড বলতে যারা কোস্টাল রিজিয়নেতে থাকছে তারা ডাইরেক্ট এফেক্ট হয়েছে। সুতরাং এই যে আজকে তুমি যেটা বললে যে সমস্ত জায়গায় একটা টেম্পারেচারসের আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি, হঠাৎ করে মানুষের মধ্যে একটা দাবদাহের মতো তারা থাকতে পারছে না, সারা পৃথিবীতে কিন্তু এই পরিবর্তনটা এসছে। এটা শুধু মানে পশ্চিমবঙ্গ কিংবা আজকে দিল্লি বা সেখানে আজকে উত্তরপ্রদেশ বা আজকে শুধু মহারাষ্ট্র বা সাউথের যে স্টেটগুলো সেগুলো শুধু নয়, এটা কিন্তু সারা পৃথিবীতে আজকে অস্ট্রেলিয়াতে হঠাৎ করে দেখা যাচ্ছে দাবানল, এবং মানে সমস্ত জায়গায় আজকে কিন্তু আমরা দেখছি যে লন্ডনের যে টেম্পারেচার থাকে, ইউরোপীয় যে কান্ট্রিগুলোতে যে ধরনের একটা তাপমাত্রা থাকে, সেটা কিন্তু হঠাৎ করে একটা আমূল পরিবর্তন হচ্ছে। এই আমূল পরিবর্তনের পেছনে কিন্তু আজকে ভূ উষ্ণায়নের একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে আমরা দেখেছি যখন মন্ট্রিয়াল প্রোটোকলস আমাদের এসেছিল, মন্ট্রিয়াল প্রোটোকলের সময় তখন কিন্তু বলা হয়েছে যে আমাদের যেই মানে যে সমস্ত ভূ উষ্ণায়নের যে কারণগুলো আছে, যে সমস্ত গ্যাসিয়াস ম্যাটারগুলো আছে, সেইগুলো নির্গমনের প্রতি আমাদের কন্ট্রোল আনতে হবে। কিন্তু আজকে মন্ট্রিয়াল প্রোটোকলের পরেও আমরা দেখলাম আইপিসিসির কিন্তু 6A রিপোর্টস বেরিয়ে গেছে। সেখান থেকেও মানুষের এই সতর্কতাটা কিন্তু আমরা সেই পরিমাণ করে উঠতে পারিনি বা সেটা হয়ে উঠতে পারিনি, এবং সেটা না হওয়ার জন্যই কিন্তু আজকে সারা পৃথিবীর এই তারতম্য যে পরিবেশের মধ্যে ঘটছে এবং তার প্রভাব কিন্তু ডাইরেক্টলি এসে পড়ছে মানুষের প্রতি, কারণ মানুষকেই ফেস করতে হচ্ছে। আজকে কোথাও যদি টেম্পারেচার বাড়ছে তো সেখানে একটা হাঁসফাঁস কন্ডিশন সৃষ্টি হচ্ছে, মানুষ থাকতে পারছে না, এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সেখানে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কোথাও যখন দেখতে পাচ্ছি যে এয়ার পলিউটেন্টগুলো বেড়ে যাচ্ছে, সেখানে এই কিছুদিন আগেই আমরা দেখলাম এসওজির যে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতবর্ষে হচ্ছে শিশু মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেড়েছে। তার মানে এগুলো কিন্তু একদিনের প্রভাব নয়, এগুলো কিন্তু কনজিকিউটিভলি হতে হতে আজকে মানুষের যে পপুলেশনস আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওভারশুট করছে। এবার এই পপুলেশন ওভারশুটের সাথে কিন্তু কিভাবে আমার পরিবেশের, কারণ মানুষ যত বাড়ছে তত রিসোর্সটাকে কিন্তু ইউজ করছে, এবার যত রিসোর্স ইউজ করতে থাকছে তত কিন্তু ডিপ্লিশনস হচ্ছে। কারণ আমাদের এই কনজামশনসের উপর যদি আমরা কন্ট্রোল না আনি, আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে সেখানে গোল 13-এ কিন্তু এই কনজামশনসের উপর প্রচুরভাবে এটাকে মানে একেবারেই মানে 13 হচ্ছে ক্লাইমেট অ্যাকশনস বলা হয়েছে, কিন্তু 12-এর উপর কিন্তু প্রচুরভাবে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে। এবার তার মানে একটার উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট, মানে কোনো ইন্ডিভিজুয়ালস ব্যাপারটা নয়। এটা আমাদেরকে যেটা ভাবতে হবে যে আজকে পরিবেশের কিন্তু এই তারতম্যটা ঘটছে। এই যে তুমি আর একটা কথা বললে, আমরা দায়ী হচ্ছে কিভাবে? কারণ আমরা বিভিন্নভাবে এমন কিছু কাজকর্ম করছি যেখানে আমরা ওভার গ্রেজিং করে ফেলছি, আমরা বিভিন্নভাবে রিসোর্স মানে পৃথিবীর মধ্যে রিসোর্স হচ্ছে একটা লিমিটেড, যতটা আমার গ্রিনারিজ আছে, যতটা আমার মানে ওয়াটার ক্যাপাসিটি আছে, আমি যদি ওভার কনজিউম করতে থাকি, আমি যদি সেখান থেকে তুলে নিই ততটা, তাহলে কিন্তু সেটা রিনিউ করার মতো আমাদের নেচারকে আমরা সময় দিচ্ছি না, বা সেই ধরনের কিন্তু আমরা প্রেশার ক্রিয়েট করছি, যে তাকে বলা হচ্ছে পরিবেশের বা পরিবেশ বিজ্ঞানের ভাষায় যে অ্যানথ্রোপোজেনিক স্ট্রেস। এই অ্যানথ্রোপোজেনিক স্ট্রেসের কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই পরিবর্তন আসছে, এবং এর একটা প্রভাব একটা হয়তো আমরা পাচ্ছি যে প্রভাবটা মনে হচ্ছে ক্ষণস্থায়ী। এই তো এখন তাপপ্রবাহ শেষেতে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এটা একটা কন্টিনিউয়াসলি রোটেশনস এর মধ্যে যাচ্ছে, যে আগের বছর হয়তো টেম্পারেচারটা যেখানে 32 ডিগ্রি ছিল সেখানে এবছর আমরা দেখতে পাচ্ছি সেটা 34, 36, 38 এরকম জায়গায় পৌঁছে যাচ্ছে। যেখানে বৃষ্টিপাতে ফ্লাড হচ্ছিল সেখানে এমন জায়গাও আছে সেখানে হঠাৎ করে খরা হচ্ছে। এই যে অতি খরা বা অতি বন্যা,
সবই কিন্তু এই পার্টিকুলারলি এই প্রভাবেই, মানে বিষ্ণু উষ্ণায়ন যেটা হচ্ছে, ভূ উষ্ণায়নের কিন্তু একটা প্রভাবই এটা, আমরা সেটাকেই এভাবেই এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, সাথীদি, আপনি যেমনটা বললেন যে আমরা দেখছি যে তীব্র যে তাপপ্রবাহ বা এই যে খরা বা এই যে তাপমাত্রা বৃদ্ধি, এটা কিন্তু দিনের দিন বাড়ছে। যদি আমরা দেখি এটা পশ্চিমবঙ্গের দিকে, সেখানে আমরা দেখতে পাবো যে গত 44 বছরের তুলনায় এবারে সেখানে যে তাপমাত্রা তা কিন্তু ধীরে ধীরে ক্রমশ বেড়েছে। এই যে তাপমাত্রা বৃদ্ধিটা হচ্ছে, এর প্রধান কারণ কি দূষণ, নাকি এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে? দেখো, যেটা হয় আমাদের কিন্তু ট্রপিক্যাল রিজিয়নস, আমরা যে কলকাতা বলো, পশ্চিমবঙ্গ বলো, যে আমাদের ভারতবর্ষের এই অঞ্চলটা কিন্তু ট্রপিক্যাল রিজিয়নস আছে, এবং এখানে হচ্ছে অতি উষ্ণ এবং অতি ঠান্ডা এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা দেখি যে বিভিন্নভাবে আমাদের এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য আমাদের এই যে বৃষ্টিপাতটা, সেটাও কিন্তু আমাদের সমস্ত জায়গায় যে চাষবাস বলো, আমাদের পরিবেশের ওপর বলো, একটা ভারসাম্য রেখে চলছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে আমরা দেখলাম 2023-এ এটা হচ্ছে সব থেকে বড় একটা বছর গেছে, যেটা ভয়ঙ্কর বছর গেছে, যেটা এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে রিপোর্ট করে যাচ্ছে যে এখানে টেম্পারেচার সব থেকে বৃদ্ধি পেয়েছে এবং সি লেভেল রাইজ হয়েছে। এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে এটা কি করে সম্ভব হলো, কারণ আমরা জানি যে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে কিন্তু এই যে আমাদের যে জল, যেটা সমুদ্রের উপরিভাগের যে জলটা আছে, সেটা হঠাৎ করে উপরিতলটা গরম হচ্ছে এবং তার একটা প্রভাব গিয়ে পড়ছে সারা পৃথিবীর একটা জলবায়ু, এবং যেটাকে মানে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে লা নিনো এফেক্টস। আচ্ছা। এবং এল নিনো এফেক্টস, এই এল নিনো এফেক্টস আর লা নিনো এফেক্টস, এই দুটোর জন্য কিন্তু আমরা এই অতিবৃষ্টিটা দেখতে পাচ্ছি। আজ এই যে তুমি বললে যে উত্তর ভারতে এই বৃষ্টিপাত কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি, কিন্তু এমন অনেক জায়গা আছে সেখানে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, অতিবৃষ্টি। এই অতিবৃষ্টিটাই কিন্তু আজকে আমাদের লা নিনার এফেক্টটা দেখা যাচ্ছে। আর এই যে তুমি মানে টেম্পারেচারের যে মানে একটা ওভারশুটিং টেম্পারেচার যেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 46-48 এরকমও গেছে, এটা হচ্ছে এল নিনো এফেক্টস। এবং এই দুটোই কিন্তু আজকে আমাদের এই উপসাগরীয় অঞ্চলের যে উপরিতলের যে তাপমাত্রাটা জলের বৃদ্ধি পেয়েছে, সেই কারণে কিন্তু তার একটা এফেক্ট আছে। এছাড়াও কিন্তু আমি দূষণ কখনোই কিন্তু এটাকে নেগলেক্ট করতে পারবো না, কারণ দূষণের ফলে যখনই এয়ার পলিউটেন্ট গুলো থাকছে, সেই এয়ার পলিউটেন্ট গুলো কিন্তু আমাদের বিভিন্ন ভাসমান পার্টিকেলস থাকে, অতি সূক্ষ্ম থেকে শুরু করে বিভিন্ন ভাসমানের সাইজ আছে, আমরা যেগুলো বলি পার্টিকুলেট ম্যাটার্স, মানে সেখানে PM 2.5 ধরা হয়, PM 10 ধরা হয়, এবং এইগুলোকেই কিন্তু PM 2.5, PM 10 এগুলো কি করতে পারছে যে এমন ভাবে দূষণের ফলে আমাদের কিন্তু একটা মানে মাটি থেকে, ভূপৃষ্ঠ থেকে আমাদের 10 ফুটের মধ্যে এগুলো ভীষণভাবে ঘোরাফেরা করছে, এবং তার ফলে এই যে যখন সূর্যের রশ্মিটা আসছে, সেটা বিকরিত হয়ে ক্লিয়ার ভাবে বেরিয়ে যেতে পারছে না, পুরোটা ট্র্যাপড হয়ে যাচ্ছে দূষণের মধ্যে। তার মানে তুমি বলবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানেতে আমরা ড্রাই ল্যান্ডস দেখতে পাচ্ছি, যেখানে প্রচন্ড ভাবে মানে গাড়ি চলছে, যেখানে গাড়ির মধ্যে থেকে প্রচুর ভেহিকুলার পার্টিকেলস, গ্যাসিয়াস মেটেরিয়ালস, এগুলো আমার বাতাসে এসে মিশছে, মানে সেখানে আমাদের মানে বিভিন্ন ধরনের ভেহিকুলার যে আমরা অক্সাইডস গুলো দেখছি, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন নাইট্রোজেন মেটেরিয়াল, সালফার অক্সাইডস তো ভীষণভাবে থাকছে, এবং সেগুলোর ওপর কিন্তু আমার এই যে গ্রিন হাউস গ্যাস যেটা, সেইটা এটার জন্য দায়ী থাকছে, মানে সেটা ট্র্যাপড করে রাখছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এক একটা জায়গায় প্রচন্ড গরম হয়ে থাকছে, মানে একটা হিটল্যান্ড এফেক্টস এটাকে বলা হয়। যে আমাদের যদি মানে আমরা দেখি যে ভূপৃষ্ঠর যে মাটির যে প্রকৃতি বা কোনো আরবান এরিয়াতে যে কনস্ট্রাকশনস, প্রচন্ডভাবে কনস্ট্রাকশনস হচ্ছে, তাতে প্রচুর পরিমাণ ধুলো উঠছে এবং পুরো কনক্রিটতে মুড়ে যাচ্ছে জায়গাটা। সুতরাং এই তাপমাত্রাটা কিন্তু সেই জায়গাগুলো অনেক বেশি থাকে, আর তাপটাও বিকরিত হয়ে বেরোতে পারছে না,
সেই জন্য কিন্তু সহজে যে ঠান্ডা হওয়া আমরা দেখি, মানে আমাদের একটা সাইকেল চলে তো, আমাদের কিন্তু দিনের বেলাটা যেরকম গরম লাগে, রাত্রিবেলা কিন্তু ল্যান্ড এই টেম্পারেচারটাকে রিফ্লেক্ট করে দেয়। সেই জন্য আমরা দেখি যে ল্যান্ডটা ঠান্ডা হতে থাকে। কিন্তু যদি ধরো যে এটার উপরে একটা কম্বলের মতো আস্তরণ একটা পড়ে আছে, সেটা ধূলিকণার হতে পারে, সেটা দূষণের হতে পারে, কালো ধোঁয়ার মতো হয়ে আছে, সেখান থেকে ওই তাপটা আর বিপরীত হয়ে বেরোতে পারে না। এবং সেখানকার এই কারণেই কিন্তু সেই জায়গাটায় কিন্তু আমরা আরো বেশি একটা মানে গরম অনুভূতি পাচ্ছি। এবং এই যে দূষণটাকে যদি আমরা না কমাতে পারি এবং অ্যাট এনি কস্ট আমাদের কিন্তু এই বিভিন্ন জায়গায় আমাদের এই পার্টিকুলার ম্যাটার্সগুলো কীরকম থাকছে তার একটা সবসময় প্রপার মানে রিয়েল টাইম মনিটরিং দরকার। কারণ আমরা জানি যে এখন কিন্তু রিমোট সেন্সিং অনেক অনেক বেশি এগিয়েছে এবং সেই রিমোট সেন্সিং টেকনোলজি আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশনস এবং ইমপ্লিমেন্টেশনস আমরা চাই যে সাধারণ মানুষের কাছে সেটা এসে পৌঁছোক, যেখানে মানুষ পৌঁছতে পারছে না সেখানকার রিজিয়ন্সগুলোতে যে কি ধরনের পরিবর্তন হচ্ছে, গ্রিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই যদি আমরা এই যে বিভিন্ন জায়গায় যে জলাভূমি আমরা যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেইগুলো কতটা কমে যাচ্ছে, আমাদের গ্রিনারিজ কতটা কমে যাচ্ছে, এগুলোর একটা সব সময়কার রিপোর্টস আমাদের কাছে কিন্তু আসাটা ভীষণভাবে জরুরি। এটা আমাদের স্বার্থে, আমাদের পরিবেশকে বাঁচানোর স্বার্থে। আপনি তো বললেন না ঠিক, দূষণও যেন এই যে তাপমাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে তার জন্য একটা অন্যতম কারণ দূষণ। আচ্ছা, আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে যে মে জুন মাস এলেই পশ্চিমবঙ্গে হঠাৎ করে একটা ঘূর্ণাবর্তে বা ঘূর্ণিঝড়ের কিন্তু তৈরি হচ্ছে, মানে এটা হওয়ার কারণটা কি, হঠাৎ এই সময়টাতে কেন? দেখো, আমরা কিন্তু শুধু ওই সময় দেখতে পাচ্ছি তা নয়, আমাদের সাইক্লোনিক বিহেভিয়ারটা কিন্তু খুব ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। যে আমরা কিন্তু বিভিন্ন সময় এটা আসছে এবং বিভিন্ন শুধু পশ্চিমবঙ্গে নয়, আমরা সারা ভারতবর্ষে এবং বিভিন্ন গ্লোবালি যদি দেখি আমাদের সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই ছোট ছোট বিভিন্ন রকম সাইক্লোন তৈরি হচ্ছে এবং সেটা আছড়ে পড়ছে। এবং আমি যেটা তোমাকে বললাম যে এখানে কিন্তু ভূ উষ্ণায়ন একটা বড় ফ্যাক্টর থাকছে এবং এই যে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে একটা জায়গা গরম হয়ে যাচ্ছে এবং গরম হয়ে গেলে পরে সেখানকার যে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে যে ভূপৃষ্ঠের সাথে যে বায়ু স্তরটা আছে সেটা গরম হয়ে উপরে উঠে যায়, কারণ ওটা হালকা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাইরের যে ঠান্ডা বায়ু স্তরটা আছে সেটা সেখানেতে দ্রুত চলে আসে। বা সেটা যদি কোস্টাল রিজিয়নে হয় তাহলে জলীয় বাষ্প টেনে নিয়ে এসে একদম ওখানে একটা সাংঘাতিক বড় সাইক্লোন তৈরি করে। আমরা কিছুদিন আগেই দেখলাম রিমেলের একটা প্রভাব আমাদের কিভাবে সেটা পুরো কোস্টাল রিজিয়নসটা, এটা কিন্তু আমাদের এই বঙ্গোপসাগর, আমাদের এই বঙ্গোপসাগরেতে এইরকম ধরনের সাইক্লোন বারবার ফিরে আসতে আমরা দেখেছি এবং সেটা কতটা আমাদের উপকূলবর্তী অঞ্চলকে প্রভাবিত করবে সেটা কিন্তু আমাদের প্রেডিকশনসে থাকছে না, কারণ এটা সাইক্লোনের অনেক রকম ফ্যাক্টরস থাকে, সেখানে জলীয় বাষ্প থাকে, সেখানে কতটা আমাদের ভূপ্রাকৃতিক কি ধরনের পরিবর্তন আছে সেগুলো অনেক কিছু তার মানে কারণ থাকে। কিন্তু এটা ফ্রিকোয়েন্সিটা বেড়েছে, এটা বলা যেতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সি লেভেল রাইজ হয়েছে সেটা বলা যেতে পারে। সুতরাং এটা আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। যদি আমরা একটু পিছনের দিকে চলে যাই, আমরা দেখতে পাবো যে যখন কোভিড চলছিল সেই সময় আমরা কোকিল বলি বা চড়াই বলি, বিভিন্ন পাখি কিন্তু ফিরে এসেছিল যেটা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার বর্তমানে দেখা যাচ্ছে সেই সব পাখি কিন্তু আবার নেই, এখন প্রায় আবার বিলুপ্তির পথে চলে যাচ্ছে, এই কারণটা কেন? আচ্ছা, যদি আমি বলি যে এখন কি আমরা আমাদের মানে এই ধরনের কোনো আমরা একটা অভ্যেসের মধ্যে আসতে পেরেছি যে আমাদের প্রত্যেকের বাড়িতে ঘুলঘুলি রাখা, বা আমরা যে সমস্ত ওপেন স্পেসেতে আমরা দেখছি গাছ তো বড় গাছ হারিয়ে যাচ্ছে, সুতরাং পাখির বাসা করবার জায়গা থাকছে না, সুতরাং পাখি আসবে কোথায় বা থাকবে কোথায়? আমরা শুধু পাখি হারাচ্ছি না, আমরা ডিফারেন্ট পলিনেটার্স গুলোকে হারাচ্ছি
এইটার কিন্তু একটা বড় গবেষণা চলছে যে এই পলিনেটার্সরা হারিয়ে যাচ্ছে বলে আমার কিন্তু ফুড প্রোডাকশনসের উপর সেটা একটা ক্ষতি করছে। সুতরাং আমাদেরকে এমন ধরনের আমাদের ব্যবস্থা করতে হবে যাতে এই ধরনের জীবগুলো যারা হচ্ছে আমাদের মানে পরিবেশ বান্ধব, মানে এইগুলোকে আমরা যদি না বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব একদিন থাকবে না। কারণ আমাদের সাথে এদের মানে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট কিন্তু আমরা এদের সাথে ডিপেন্ডেন্ট। সুতরাং আজকে যদি পাখিকে তুমি ধরো যে তুমি চড়ুই পাখি, আজকে চড়ুই পাখিকে তোমাকে খুঁজতে হলে পরে মানে খুঁজে বার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবার কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেখো এখন যে মানে ইকোসোশিও যেটাকে বলে, যে আমাদের সামাজিক যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেখানে কিন্তু সব ফ্ল্যাট, মানে হাই রাইজার ফ্ল্যাট। সেখানেতে আজকে কোথাও কোনো খাবার কিন্তু কোনো পাখিরা বা কিছু পাচ্ছে না, সুতরাং সেখানে ফল গাছ থাকছে না। শহরের মুখে তুমি ফল গাছ দেখতে পাবে? দেখতেই পাচ্ছ না। সুতরাং তারা কিন্তু খাদ্যাভাবে ভুগছে, তাদের কিন্তু খাদ্যের অভাব ঘটছে, বাসস্থানের অভাব ঘটছে। সুতরাং তারা কি করছে? তারা কিন্তু এখান থেকে মাইগ্রেট করে যাচ্ছে। অ্যাট ইভেন আরো এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জলাভূমি ছিল, তারা মাছ খেত, মানে জলের মধ্যে থেকে মাছ তুলে খেত। পাখিরা বিভিন্ন ধরনের থাকে এবং সেই জলাভূমিটাকে বুঝিয়ে দিয়ে সেখানে আমি একটা বড় কনস্ট্রাকশনস করে ফেললাম, বা সেখানে চারধারেতে আমি কনস্ট্রাকশনস করছি, আমি সে চিন্তাও করলাম না সেখানে কি কি পাখি আসতো বা কি কি পাখি সেখানে রেগুলার খাওয়া মানে মাছ টাছ খেয়ে তাদের বেঁচে থাকতো। তাহলে আমি কি করলাম যে এখানে কিন্তু আমি আমার লোকালিটির যে স্পিসিসগুলোকে সেগুলো কিন্তু আমি হারিয়ে ফেলছি। সুতরাং সেগুলোকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না, কারণ তাদের যদি খাদ্যাভাব থাকে, তাদের যদি বাসস্থানের অভাব থাকে, তাহলে তারা কি করে থাকবে বা কোথায় থাকবে? সুতরাং সেইটার দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই জন্য বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে গভর্নমেন্টের থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুলকে বলবো যে এগিয়ে আসবার জন্য, যে তারা যেন বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের ছোট ছোট মডেল প্রজেক্টস, মানে তারা যদি সুন্দর একটা পাখির বাসা বানাতে পারে এবং বানিয়ে তার বাড়ির পাশের যে বড় গাছগুলোর মধ্যে যদি লাগিয়ে দিতে পারে, অ্যাটলিস্ট সে বাসস্থানটা পাবে। আবার কিছু কিছু স্কুলেতে এই ধরনের কাজও করতে পারে, তারা মাটির বলের মধ্যে যদি বড় গাছের আমের সিডস বা সমস্ত কিছু রেখে সেটাকে যদি তারা খেলার মাধ্যমে বিভিন্ন জায়গায় থ্রো করে, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে মাটিটা যেহেতু থাকছে এই আর সিডসটা থাকছে, তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ তৈরি হবে। বড় গাছকে বাঁচিয়ে রাখতে হবে, তবে কিন্তু বাসস্থান বাঁচবে। আজকে যদি এই সমস্ত স্পিসিসগুলো আমরা বলছি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি তার জন্য? আমরা তো খাদ্যের এই শৃঙ্খলাটাকে, মানে একটা শৃঙ্খল থাকে, আমরা কিন্তু খুব ছোট থেকে আমাদের যে বিজ্ঞান বইতে কিন্তু আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু সেটা আমরা অভ্যাস করতে পারিনি, আমরা সেগুলোকে ভুলে গেছি এবং শুধু সেটাকে পড়ার একটা শিক্ষা হিসাবে রেখে দিয়েছি, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি না। সুতরাং খাদ্যের শৃঙ্খল যদি হারিয়ে যায় তাহলে তো আমরা স্পিসিস লস করবই, আমাদের তো স্পিসিস এক্সটিংক্ট হয়ে যাবে এবং অনেক কিন্তু স্পিসিস হারিয়ে যাচ্ছে আর মানে খুঁজলেও পাওয়া যাবে না। যারা পক্ষী বিশেষজ্ঞ বা পাখি বার্ড সাইট যারা করে, তাদের সাথে আমি অনেক সময় কথা বলে দেখেছি, তারা সত্যিই কিন্তু ভীষণ মানে এটা নিয়ে একটা প্রবলেমের মধ্যে আছে। কারণ এত বেশি কনস্ট্রাকশনস বেড়েছে, তারা যে সমস্ত জায়গায় বার্ড সাইট করতো সেইখানগুলোতে সেই পাখিরা আর সেই সময় আসছে না, কারণ একটা তো পাখিদের একটা সিজন থাকে এবং প্রত্যেকটা স্পিসিসের কিন্তু একটা নির্দিষ্ট সাইকেল থাকে। তারা এই শীতের সময় কিছু পাখি আসে, কিছু পাখি আসে গরমের সময়, এবং সেই সাইকেলসগুলো কিন্তু তারা আর দেখতে পাচ্ছে হারিয়ে যাচ্ছে। আমরা দেখি যে কলকাতার রাস্তা বা দিল্লির রাস্তা বা সমস্ত আজকে যে কোনো মেট্রো সিটিতে আমরা যদি দেখি, সমস্ত গাছের মধ্যে লাইট জ্বলিয়ে দেওয়া হয়।
এবং এর ফলে কিন্তু এই সমস্ত পাখিদের একটা রিপ্রোডাকশন সাইকেলস থাকে। এই সাইকেলস যেটা আমরা সার্কেডিয়ান সাইকেলস বলি, সেটা কিন্তু আমাদের এই লাইটের এফেক্টসে পুরো নষ্ট হচ্ছে। সুতরাং আমরা ভাবছি না, আমরা হয়তো কোনো সামনে তার রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের আলো থাকছেই, মানে ডে লাইট যেটা আমরা কনসিডার করে নিচ্ছি সেই আলোর মাধ্যমে, আর সেই আলোটা জ্বলার দরুন কিন্তু একটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তার মানে সেই আলোটার চারদিকে কিন্তু একটা তাপমাত্রা অসম্ভব পরিমাণ বেড়ে থাকছে। এবং সেখানে আমি কি করে আশা করব যে এই স্পিসিসগুলো সেই টেম্পারেচারের মধ্যে, সেই গাছটার মধ্যে কি করে বেঁচে থাকবে? তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। সুতরাং এই যে দূষণ, আজকে আলো দূষণ, এই কনসেপ্টটাই কিন্তু আমরা বিশ্বাস করতে, আমরা মানি না, আমরা মানতে পারি না। আমরা শুধু ভাবি যে পরিবেশ দূষণের মধ্যে শুধু জল দূষণ হয় আর এয়ার পলিউশনস হয়, কিন্তু বাকি দূষণগুলো যে আমাদের সয়েল, যেটা আমরা মাটি দূষণ হতে পারে। এখানে বিভিন্ন ধরনের আমাদের হেভি মেটালস বলো, সবকিছু কন্টামিনেশনস হতে পারে যদি আমার ওয়াটার স্কেরসিটি হয়। সুতরাং এই আসপেক্টস গুলো আমাদেরকে কিন্তু অনেক কিছু বোঝার আছে, তো সেটা বুঝতে হবে। আপনার কাছে সাথে দিয়ে আমার আর একটা প্রশ্ন রয়েছে। আমরা দেখেছি যে 2020-তে অস্ট্রেলিয়া একটা ভয়াবহ দাবানল, আর একইভাবে ওই বছরই কিন্তু ব্রাজিলের রেন ফরেস্টেও পরপর বেশ কয়েকটি দাবানল দেখতে পাওয়া গেছিল। গত 1-2 সপ্তাহ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মেক্সিকো এবং তুর্কি, ক্যালিফোর্নিয়ার পরপর দাবানল দেখতে পাওয়া গেছে। এই যে এই দাবানলের কারণগুলি ঠিক কি? দেখো, মানে দাবানলটা কিন্তু এটা আমাদের কি হয় যে এটা হচ্ছে আমাদের ফরেস্ট্রি, মানে আমাদের যেগুলো হচ্ছে ফরেস্ট্রির মধ্যে হঠাৎ করে কিন্তু এই টেম্পারেচারটা বেড়ে যাওয়ার দরুন গাছের মধ্যে আগুন লেগে যায়, এবং সেই আগুনটা পরপর, যেহেতু এগুলো দাহ্য বস্তু, গাছ টিম্বার্স আমরা জানি, তো একদম ছড়িয়ে যায় এবং সেটা পুরো ভস্মীভূত হয়ে যায়। এটা আমাদের কিছুটা হয় প্রাকৃতিক, আর কিছুটা থাকে ম্যানমেড। তো আজকে আমি প্রায় 2 বছর আগে আমি গেছিলাম তোমার ব্রাজিলে। তো ব্রাজিলে আমরা সবাই জানি আমাজন, আমি একটা মানে ইউনেস্কোর একটা কাজেতে গেছিলাম, এবং সেখানেতে আমি সেখানকার ট্রাইবালসদের সাথে কথা বলা এবং তাদের কাজের মধ্যে আনা, এবং সেখান থেকে যে তারা কি করে বিভিন্ন এগ্রিকালচার অ্যাক্টিভিটির সাথে তারা কতটা, তাদের দ্বারা কতটা আমাদের ব্রাজিলের যে ইকোনমি কতটা ডিপেন্ড করে আছে, এবং সেখানেতে আমাদের জলবায়ু পরিবর্তন কিভাবে সেই এগ্রিকালচার পেস্টগুলোকে এফেক্ট করেছে। এটা করতে গিয়ে দেখেছি যে আজকে যেটাকে আমরা পৃথিবীর ফুসফুস বলে জানতাম, আমাজন কিন্তু হারিয়ে গেছে। এবার আমাজন কিন্তু আর নেই, প্রায় শেষ। এটা তো প্রাকৃতিক নয়, এটা ম্যানমেড। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি, আমি তো সুদূর আমাজনের কথা বললাম, এবার তোমার মনে হতে পারে আচ্ছা আমাজনটা যদি শেষ হয়ে যায় তাহলে তার কি প্রভাব ভারতবর্ষে এসে পড়তে পারে? কারণ এত বড় একটা মানে সমারোহ যাকে বলে, সেটা যদি শেষ হয়ে যায় তাহলে তো অবশ্যই সেটা, কারণ একটা ওখানকার যে গাছগুলো আমরা জানতাম যে সেগুলো কিন্তু কার্বন সিকোয়েস্ট্রেশন করছে, সেখানে টেম্পারেচার কন্ট্রোল করছে, সেখানে একটা গ্রিন হাউস গ্যাস এমিশনস রক্ষা করছে আমাদের সেই পার্টিকুলার জায়গাটার, এবং সেটা কিন্তু সারা পৃথিবীর জলবায়ুর উপর পরিবর্তন ঘটাচ্ছে। এই জন্য কিন্তু আমরা যেটা সবসময় করা উচিত, যেটা আমরা করছি না, যে আমাদের কিন্তু আরবান আর্টিফিশিয়াল ফরেস্ট্রির ওপর জোর দিতে হবে। আজকে এই আরবান আর্টিফিশিয়াল ফরেস্ট্রি কিন্তু আমরা দেখেছি যে ব্যাঙ্গালোরের মতো বিভিন্ন জায়গায় এই আরবান আর্টিফিশিয়াল ফরেস্ট্রি করেছে, এবং সেখানে বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্ট নিয়ে এসে দেখা গেছে যে 100 থেকে 200টা তুমি যদি একটা স্পেসে তুমি যদি নারকেল গাছ লাগাও, তাহলে সেই গাছগুলো বড় হয়েছে এবং সেখানকার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, মানে এতটা গরম আর থাকছে না। মানে এটা হচ্ছে ন্যাচারাল কুলিং। এই ন্যাচারাল কুলিং পদ্ধতি থেকে, এটাকে আমরা বলি নেচার বেসড সলিউশনস, এই দিকে আসতে হবে আমাদের। কিন্তু মানে আর্টিফিশিয়াল কুলিং বা এয়ার কন্ডিশনাল কুলিং এইভাবে কিন্তু আমাদের সলিউশনস নয়, এটা আমাদের হয়তো সাময়িক।
এটা হয়তো আমাদের একটা সাময়িক রিলিফ দিচ্ছে, কিন্তু আমাদের মেন সলিউশনস এর দিকে আসতে গেলে আমাদের কিন্তু এই ধরনের আরবান ফরেস্ট্রি করতে হবে, আমাদের মিয়াওস্কি গার্ডেন করতে হবে, আমাদের ভার্টিক্যাল গার্ডেন করতে হবে। এটা আমাদের কিন্তু সমস্ত জায়গায়, সমস্ত অফিস, সমস্ত স্কুল, যে সমস্ত আমরা দেখি হাই রাইজিং বিল্ডিং আছে, সকলকে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত ইমিডিয়েট, যে আমাদের সেখানে কিন্তু, কারণ আমাদের অনেক জায়গায় আমরা দেখছি যে রাস্তার মধ্যে গাছ লাগানো যাচ্ছে না। সুতরাং আমরা এই কম স্পেসেতে যখন গাছ লাগাতে চাইবো, এই ধরনের প্রযুক্তিগুলো আমাদেরকে কিন্তু অনেক বেশি ব্যবহার করতে হবে। তবেই কিন্তু আজকে আমরা এই পৃথিবীর গড় তাপমাত্রা, আজকে যেটা বলা হয়েছে যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যদি উঠে যায়, 2 ডিগ্রির কাছাকাছি যদি চলে যায়, তাহলে কিন্তু আজকে পৃথিবীর অস্তিত্ব শেষ। এবার সেই যে আমরা বলছি যে পৃথিবীর কন্ট্রোল করব, এগুলোই তো আমাদের মেথডোলজি, এগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলোকে আমাদেরকে বিভিন্ন জায়গায়, আজকে শুধু মানে সিম্বলাইজ কেউ করে আমি এটা করেছি, এটার জন্য আমি ডকুমেন্টস করে রাখলাম, এটা দিয়ে আমাদের পরিবেশ রক্ষা হবে না, শুধুমাত্র সেটা দিয়ে হবে। ঠিক আছে? এটা আমাদেরকে মানে আপামর সমস্ত জায়গা এবং সমস্ত কমিউনিটিকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কিন্তু আমাদের কমিউনিটি অ্যাক্টিভিটি ভীষণ প্রায়োরিটি দরকার, কারণ আলটিমেটলি এনভায়রনমেন্ট কিন্তু ইটস ডিপেন্ডস উইথ দ্য কমিউনিটি। কমিউনিটির যদি ইনভলভমেন্ট বাড়ানো যায়, তার অ্যাক্টিভিটি বাড়ানো যায়, তাহলে কিন্তু আমার পরিবেশ এমনি ভালো থাকে। আচ্ছা সাথীদি, আপনি সম্প্রতি তো ব্রাজিল এবং শ্রীলঙ্কা গেছিলেন ইউনেস্কোর হয়ে, সেই সম্পর্কে যদি দর্শকদের কিছু বলেন। হ্যাঁ, যে বিষয়টা আমি কাজের মাধ্যমে করতে করতে গিয়ে যেটা দেখছি যে এই যে মানে ধরো যে ব্রাজিলের, আমি কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম যে ব্রাজিল কিন্তু এমন একটা বিশাল বড় কান্ট্রি, এবং সেখানেতে আমাদের ইকোনমিটা টোটালটাই কিন্তু ডিপেন্ড করে আছে এগ্রিকালচার। এবং তোমাদের কাছে যেটা বললে পরে হবে যে আমরা এই যে দেখতে পাচ্ছি ব্রাজিল কিন্তু অলরেডি মানে ইথানল ব্লেন্ডেড, যে আমাদের যে ফুয়েল, যেটা রিনিউয়েবল এনার্জির কথা আমরা বলি, এবং সেটা এখনো পর্যন্ত আমরা ভারতে ইমপ্লিমেন্ট করতে পারিনি, ওরা কিন্তু ইমপ্লিমেন্ট করছে, এবং সেখানে কিন্তু পলিউশনসটা অনেক কমানো যায়। আজকে আমরা এই আখ গাছ যেটা আছে সেখান থেকে কিন্তু আমরা জানি যে ইথানল তৈরি করে, আজকে সেই ইথানল ব্লেন্ডিং করে তারা বায়োফুয়েল তৈরি করছে। সুতরাং এই বায়োফুয়েলের ওপর আমাদেরকে আরো বেশি আসতে হবে। আমাদের শুধু ইথানল ব্লেন্ড কেন, আমরা জ্যাট্রোফাস জানি, আমরা বিভিন্ন প্রজেক্টের কথা বলি, কিন্তু সেগুলোকে আলটিমেটলি আমরা মানে ইমপ্লিমেন্ট করার জায়গায় কিন্তু এখনো আসিনি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কিভাবে আমাদের মানে গ্রিন হাইড্রোজেনস, যেটাকে আমরা ব্লু ইকোনমি বলি, সেইটাকে কিভাবে আমরা আমাদের এনার্জি সোর্স হিসাবে ইউজ করবো। আমরা সোলার এনার্জির কথা বলি, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা এখনো ইমপ্লিমেন্ট করতে পারছি না, হয়তো সিম্বলাইজ করছি, কিন্তু আমার হোল প্রজেক্টসটা আজকে সোলারে চলছে, সেইটাকে আমি কিন্তু করতে পারছি না। আজকে সেইভাবে কাজ কিন্তু ব্রাজিলে চলছে, এবং সেখানেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে আমরা পেস্ট ম্যানেজমেন্ট করা, সেই কাজগুলোকে করতে পারছি। এবং সব থেকে বড় কথা যেটা করতে পারছে না সেখানে, যেটা আমি বললাম, যে যদি ম্যানমেড কিছু হয়, যেটা মানে মানুষ নিজের স্বার্থে, সেই যদি জঙ্গল মানে যে গাছে বসে আছে সেই গাছের ডালটাই যদি কেটে ফেলে, তাহলে কিন্তু তার একটা প্রভাব তো তাকে পেতেই হবে। সুতরাং আজকে আমাজন যে নষ্ট হচ্ছে, তার প্রভাব কিন্তু আজকে আমরা আগামী দিনে পাবো। এরপর আমি শ্রীলঙ্কার একটি সাইডে যাই, যেখানে একদম অপোজিট, আমরা কলম্বোর ঠিক অপোজিট দিকে, যেখানে জাফনা। আমরা জানি যে শ্রীলঙ্কা কিন্তু একটা অর্গানিক ফার্মিং করবে, এরকম ধরনের একটা আমরা শুনেছিলাম, কিন্তু সেখান থেকে কিছু পলিটিক্যালস অনেক কিছু সেখানে আছে। সেই কথা যদি বাদে দিই, সেখান থেকে কিন্তু আমরা পরিবেশগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রচুর মাইগ্রেন্ট তৈরি হয়েছে। মানে যেহেতু কোস্টাল এরিয়া, সেখানেতে মানে পরিবেশের প্রভাবটা এসে অনেক বেশি পড়েছে, সেখানে এগ্রিকালচারে পড়েছে, সেখানেতে মানুষের কোয়ালিটি লাইফ
লাইভলিহুডে পড়েছে এবং এনভায়রনমেন্ট মাইগ্রেন্ট তৈরি হয়েছে। এবং এই এনভায়রনমেন্ট মাইগ্রেন্টস কিন্তু আস্তে আস্তে ওখানে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি কিন্তু এনভায়রনমেন্ট ট্রাফিকিং হয়ে গেছে, মানে এই যে ওম্যান ট্রাফিকিং, এই হটস্পটসগুলো তৈরি হচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে পরিবেশটাকে খুব ছোট একটা বিষয় মনে হলেও এটার সাথে কিন্তু আমাদের যে জনস্বাস্থ্য যেমনভাবে ডিপেন্ড করে থাকছে, আমাদের কিন্তু মানে ওমেন্স অ্যান্ড যে ওমেন্স রাইটস যেটা থাকছে, এই যে মাইগ্রেন্টসের কথা যখনই আসে, যে জলবায়ু উদ্বাস্তু, এটা নিয়ে তো আমাদের কোথাও আমরা শুনিই না। আমরা জানি যে আজকে যদি এই প্যালেস্টাইন গাজার যে যুদ্ধ হচ্ছে, আমাদের যুদ্ধের জন্য কিন্তু উদ্বাস্তু তৈরি হচ্ছে, তারা মাইগ্রেটেড হয়, কিন্তু জলবায়ুর কারণে সারা পৃথিবী জুড়ে মানুষ মাইগ্রেটেড হচ্ছে। বিভিন্ন স্টেট টু স্টেট আমরা ট্রান্সবাউন্ডারি মাইগ্রেশনস দেখছি। ঠিক সেই রকম কিন্তু মাইগ্রেশনস আমি লক্ষ্য করেছি, যেটা একেবারে শ্রীলঙ্কার কোস্টাল রিজিয়নসটাতে হচ্ছে, এবং সেখানে প্রায় মানে ফিমেল রেশিওস কমে যাচ্ছে। মানে মানুষের কিন্তু এর পরবর্তীকালে জনসংখ্যার দিকে তার একটা প্রভাব পড়বে, এবং তার মানে সেখানে পরিবেশের কারণে কিন্তু একটা জায়গাকার সমস্ত রকম লাইভলিহুডের ওপর এফেক্ট পড়ছে গিয়ে, এবং সেখানকার সমস্ত ব্যালেন্স যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের খুব পাশের দেশ বাংলাদেশ, আমি জাস্ট 2 মাস আগেই ছিলাম ওখানেতে, এবং সেখানেতেও কিন্তু আমরা দেখেছি যে এই যে কোস্টাল রিজিয়নসগুলোতে যখন ঘূর্ণিঝড় আসে, সব থেকে বেশি কিন্তু আজকে পশ্চিমবঙ্গ, ভারত তথা আরো বেশি এফেক্ট হচ্ছে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের কোস্টাল রিজিয়নসটাও কিন্তু আমাদের অনেক বেশি এনভায়রনমেন্ট মাইগ্রেন্টস তৈরি করছে। মানে এটা ভালনারেবলস, মানে এই স্পটসগুলো হচ্ছে ভালনারেবিলিটির একটা রেড অ্যালার্ট জোনে থাকছে, এবং সেখান থেকে মানুষ প্রচুর পরিমাণে সাউথ থেকে মাইগ্রেট করে ওপরের দিকে উঠে আসছে। এই যে পরিবর্তনটা আসছে, সেখানে মানুষের যে মানে তার লাইভলিহুডে আসছে, তার মানে তার কালচারে আসছে, তার এডুকেশনে আসছে, সমস্ত কিছু। আজকে যদি সুন্দরবনে যখন একটা প্রভাব পড়ে, রিমেল বা যে কোনো কিছু সাইক্লোনিক প্রভাব পড়ে, সেখানকার একটা মানুষের জাস্ট পরিস্থিতির কথা যদি চিন্তা করি, তারা কতটা ট্রমাটাইজ থাকে, তারা কিভাবে তাদের এডুকেশন সিস্টেম ইউজ করে, এটা সাংঘাতিক। সুতরাং এটা একটা বড় প্রভাব, কিন্তু আমরা যেটা মানে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনছি না, সেটা ভীষণভাবে আমাদের ভাবাবে। এক সমীক্ষায় দেখা গেছে যে বায়ু দূষণের ফলে ভারতে সর্বাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। আপনি যদি এই বিষয়কে দৃষ্টি আলোকপাত করেন। দেখো, বায়ু দূষণ হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আমি প্রথমেই বললাম যে আমাদের কিন্তু ভূপৃষ্ঠের থেকে 5 feet সব থেকে বেশি দূষিত। এই জন্য আমরা যে মাস্ক পরছিলাম তাতে কিন্তু আমরা নিজেকে সুস্থ রাখছিলাম, কারণ তুমি যদি অনেকটা ওপরে থাকো তাহলে কিন্তু তোমার সেই জায়গাটা, এই দূষণের প্রভাবটা ডাইরেক্টলি তোমার কাছে আসে না। কেন বাচ্চাদের হচ্ছে? কারণ বাচ্চারা থাকে ওই ফিটের মধ্যে, এবং তারা বেশি ইনহেল করছে, তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পার্টিকুলার ম্যাটারসগুলো তোমার আমার চেয়ে 5 গুণ বেশি গ্রহণ করছে, এবং তাদের কাছে ডাইরেক্ট একদম সেটা গিয়ে লাংসে যাচ্ছে, এবং সেটা গিয়ে কিন্তু তাদেরকে ম্যালনিউট্রিশনস, তাদের মানে বিভিন্ন সিলিকোসিস, নানা রকমের, এগুলো তো পার্টিকেলসের সাইজ বা পার্টিকেলসের নেচারের উপর ডিপেন্ড করে, সে কোন জায়গায় আছে। আর যদি দুর্গাপুর, আসানসোল এই বেল্টে থাকে, তাহলে আমরা জানি যে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এফেক্টসটা অনেক বেশি থাকে। সুতরাং এটার ওপর ডিপেন্ড করেও কিন্তু বিভিন্ন গবেষণাপত্র আছে। কিন্তু বিষয়টা যেটা ভাবাচ্ছে, এটা শুধু ভারতবর্ষ নয়, টোটাল সাউথ এশিয়ান। এই সাউথ এশিয়ান কান্ট্রিতেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শিশু মৃত্যুর হার বাড়ছে। মানে তারা কিন্তু এই পরিবেশের এই পলিউটেন্টগুলোর সাথে অভ্যস্ত নয়, এবং সেই সাইজগুলো কিন্তু তাদের যখন লাংসের মধ্যে যাচ্ছে, সেটা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজ এই শিশু মৃত্যুর হার যদি বাড়ে, তাহলে কিন্তু আমাদের ইকোনমির ওপরে সেটা গিয়ে একটা প্রভাব ফেলবে। কারণ আমার সেই জায়গাকার যে জিডিপি, কারণ সেখানে কিন্তু আমার যে মেল ফিমেল রেশিও সমস্তটা এফেক্টেড হবে। সুতরাং এটা আমাদেরকে ইমিডিয়েট
আমাদের অ্যাড্রেস করা উচিত, এবং সেই সমস্ত বাচ্চাদেরকে যখন কোনো জায়গায় পলিউশনস লেভেল বাড়বে সেখানে কখনোই তাদেরকে ডাইরেক্ট এক্সপোজারের মধ্যে আনা উচিত নয়, সেখানে কোনো বাচ্চা যেন না থাকে, এইটা আমাদের ভীষণভাবে কিন্তু ম্যান্ডেটরি করতে হবে। আদারওয়াইজ আমরা যেভাবে আজকে রেড অ্যালার্ট জায়গায় আছি সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। আমার কাছে আমার আরো একটা প্রশ্ন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় সম্প্রতি রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে, রাস্তায় যারা উনুন জ্বালাচ্ছে আর কি তাদের সোলার চুলা দেবে রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই ঘোষণা করা হচ্ছে। আর এই ধরনের আর কি কি উদ্যোগ হতে পারে যাতে দূষণের মাত্রা অনেকটাই কমাতে পারে আর কি? দেখো, এটার পেছনে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কার্বনের মাত্রা কমানো। কারণ আমরা ভাবছি যে 2070-এর মধ্যে আমরা কার্বন নেট জিরোতে আসবো। সুতরাং কার্বনের মাত্রা কমাতে গেলে আমাদের বাতাসে যে যে সোর্স থেকে কার্বন এসে ডিরেক্টলি মিশছে সেগুলোকে আমাদের অমিট করতে হবে বা এলিমিনেট করতে হবে। কিন্তু আমাকে যেটা ভাবতে হবে যে আমার গ্রাম বাংলাতে সব থেকে বেশি আমার মানে কিসের উপর ডিপেন্ড করে আছে, সেখানে ইলেকট্রিসিটিটা কতটা আমরা পৌঁছতে পেরেছি। সেই জায়গায় কিন্তু এই যে স্মোকলেস যে আমাদের চিমনির যে ব্যবহার, সেখানে আজকে যদি কেউ মানে কাঠের যে উনুন সেটা জ্বালায় তাহলে কিন্তু তাতে কি হবে, অনেক বেশি সেখান থেকে আমার কার্বন এসে বাতাসে মিশবে এবং সেই বাতাসেতে কার্বনের একটা বৃদ্ধি পাবে, কার্বনের মাত্রা। আজকে সেইটাকে কমানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানি কোলাবোরেশনস করে তাদের সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন গ্রামগুলোকে অ্যাট ইভেন আমাদের শহরের যে রাস্তায় দেখবে যে রাস্তার মধ্যে এখন তো ওই ধরনের যে শহরের রাস্তার মধ্যে ছোট ছোট যে টপরি যেগুলো আমরা বলি সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে। এটার আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু আমি যেটা যাচ্ছি যে তারা যে ফুয়েল সোর্সটা ইউজ করে সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় ওই কাঠ কয়লা ইউজ হচ্ছে। আজকে যে সমস্ত জায়গায় আমরা দেখি যে মানে ওই কাবাব তৈরি হচ্ছে সেগুলো কাঠ কয়লা তৈরি হচ্ছে। সুতরাং আমাদেরকে এই সোর্সগুলোকে অমিট করে দিতে হবে যেখান থেকে আমার ডাইরেক্ট এনভায়রনমেন্টসে কার্বন এসে মিশছে, তবেই কিন্তু আমরা কিছুটা হলেও মেট্রো সিটিগুলোকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা সাথীদি, আরো একটা প্রশ্ন রয়েছে, বর্তমানে আমরা সারা বছরই দেখেছি যে জলকষ্টে ভুগছে দক্ষিণের শহর ব্যাঙ্গালোর, যেখানে আমরা যদি এক বোতল জল সেটা কিন্তু দাম আকাশ ছোঁয়া প্রায়। সারা দেশে জলস্তর নেমে যাচ্ছে, বলা হচ্ছে যে আগামী দিনে ভারতে খরার মতো পরিস্থিতি হতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। দেখো, যে বিশেষত হচ্ছে যে শুধু ব্যাঙ্গালোর না, এটা বিভিন্ন জায়গায় কিন্তু জলস্তরের তারতম্য হচ্ছে। আমাদের যেটা করতে হবে, এটা তো হচ্ছে, আমরা এতক্ষণ সেটা নিয়ে ভাবলাম, ডিসকাস করলাম, যেটা আমাদের করতে হবে যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং। এই আর্টিফিশিয়াল গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং এর আমাদের পদ্ধতিগুলো কিন্তু আমাদের আছে, সেগুলো কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা বিভিন্ন ধরনের যে কমপ্লেক্সগুলো আছে সেখানে যে ওয়াটারটা, যেটা ওয়েস্ট ওয়াটার থাকে, সেটাকে যদি আমরা আমাদের গার্ডেনিং পারপাসে বা রিচার্জিংয়ের জন্য ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ওয়াটার সেভ হবে, কনজারভেশনসও হবে, এবং আমাদের এই ভূস্তরের যে ওয়াটার লেভেলটা নেমে যাচ্ছে সেটাও কিন্তু রিচার্জ হবে। সুতরাং কনক্রিট দিয়ে মুড়ে দিলে হবে না, আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে ওয়াটার লস না হয়। আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় অনেক রকম টেকনিকস আমরা জানি যে যেটা থেকে কিন্তু আমরা এই মানে মাটির মধ্যে যে জলটা সেটাকে কিন্তু ধরে রাখতে পারবো। সুতরাং সেই পদ্ধতিগুলোকে আমাকে ল্যান্ড কনজারভেশনসের পদ্ধতিগুলোতে আসতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তবে কিন্তু আজকে এই যে বিভিন্ন জায়গায় ভূস্তরের মধ্যে যে বৈচিত্র্যটা দেখা যাচ্ছে, যে কোথাও জল একেবারে কমে যাচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, এই কমে যাচ্ছে মানে কিন্তু এটা আমাদেরকে ইমিডিয়েট অ্যাকশনস প্ল্যান তৈরি করে সেখানে আমাদেরকে করতে হবে কাজ। এবং আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে ব্যাঙ্গালোর অলরেডি দে আর টেকিং সাম অ্যাকশনস, তারা কিন্তু এরকম কিছু
মানে গাছ বসিয়ে সেখানেতে একটা বিশাল একর্স অফ ল্যান্ডের মধ্যে আরবান ফরেস্ট্রি করে সেখানকার জলটাকে ধরে রাখার চেষ্টা করছে। এবং এই ধরনের প্রজেক্টস আরও বাড়াতে হবে এবং মানে রিয়েল টাইম মনিটরিংটা ভীষণভাবে দরকার, যে সেটা আমার ল্যান্ডের নেচার কি চেঞ্জ হচ্ছে, আমার ওয়াটার লেভেল কতটা কমছে, আমার কাছে সেই রিপোর্টসগুলো যেন রেডিলি অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা সহজে অ্যাকশনস প্ল্যান করে সেগুলো লোকাল বডি সেইভাবে অ্যাকশনস নিতে পারবে। সাথীদি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের রিতম বাংলাকে সময় দেওয়ার জন্য। আর দর্শক বন্ধু, আপনাদেরকে আবারও বলি, আজকে অনুষ্ঠানের একদম আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, তাই অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত করছি না, এখানে আমরা অনুষ্ঠান শেষ করছি। আর আপনাদের উদ্দেশ্যে আবার একবার বলা যে অতি অবশ্যই ম্যাম যেমনটা বললেন যে বেশি করে গাছ লাগাতে হবে এবং যার ফলে আমাদের পরিবেশ দূষণকে আমরা রোধ করতে পারবো। তাই সবাই আমরা অঙ্গীকারবদ্ধ হই যে হ্যাঁ, গাছ লাগাবো এবং পরিবেশকে বাঁচাবো।